হঠাৎ ফোনের রিংটোনে তার ভাবনার ব্যাঘাত ঘটে। মোবাইলটা হাতে নিয়ে বুঝতে পারল মাহাত কল করেছে। দৃশ্যের এখন ভীষণ কান্না পাচ্ছে। ফোনটা রিসিভ করে চুপচাপ কানে ধরে বসে রইল। ওইদিকে মাহাত বলল, কি ম্যাডাম, আজ চুপচাপ কেন আপনি? আমার পিচ্চি কি কোনো কারণে রাগ করেছে? আরে বাবা, ঢাকায় পৌঁছে তো আমি তোমাকে কল করলাম, তবু কেন রাগ করেছে তুমি? মাহাদের আদুরে কথাগুলো শুনে দৃশ্য ফুপিয়ে কেঁদে উঠল। সাথে সাথে মাহাদের কপাল কুঁচকে গেল। সে অস্থির হয়ে দৃশ্যকে জিজ্ঞেস করল, কি হয়েছে পিচ্চি, কাঁদছো কেন তুমি? প্লিজ বলো আমাকে। দৃশ্য তখনও ফুপিয়ে কেঁদেই চলেছে। মাহাত আবার বলল, দিশো প্লিজ বলো, তুমি কথা না বলে আমি বুঝবো কি করে? দৃশ্য এবার নিজের কান্না থামিয়ে পড়ল। তুমি ফাহিম ভাইয়াকে আগে থেকেই চেনো, তাই না? মাহাত অবাক হলো। দৃশ্য কি কোনোভাবে বিষয়টা জেনে গেল? বিষয়টা জানলে যে দৃশ্য অনেকটা ভেঙে পড়বে, তাই তো তাকে কিচ্ছু জানায়নি। তার ভাবনার মাঝে দৃশ্য কাঁদো কাঁদো গলায় বলে উঠল, তুমি সেই ছেলে যে ফাহিম ভাইয়ের সাথে মারামারি করেছিল, যার জন্য ভাইয়া প্রায় 3 দিন হসপিটালে ভর্তি ছিল, তাই না? মাহাদের এখন নিজের কপালে নিজে চাপড়াতে মন চাইছে। কেন যে সেদিন ফাহিমের সাথে লাগতে গেছিল। আগে যদি জানতো ভবিষ্যতে তার বোনকে এতটা ভালোবেসে ফেলবে, তাহলে হয়তোবা এমন করতে দুইবার ভাবতো। ফাহিম আর তার ঝগড়া ছাড়াও যে তাদের দুই পরিবারের মধ্যে আরো অনেক দ্বন্দ্ব আছে, সেটা সে দৃশ্যকে কিভাবে বলবে? তবে এভাবে ভেঙে পড়লে হবে না। অন্তত নিজের ভালোবাসাকে তো এভাবেই ছেড়ে দিতে পারে না। নিজেকে সামলে মাহাত বলল, দিশো, যেটা হয়ে গেছে সেটা নিয়ে এভাবে মন খারাপ করলে তো আর কিছু ঠিক হবে না, তাই না? আমি তো তখন জানতাম না যে তুমি আমার জীবনে আসতে চলেছ। আমি সব ঠিক করে দেবো, প্লিজ একটু বিশ্বাস রাখো। দৃশ্য আবারও কেঁদে উঠল আর বলল, আমি জানি কিছু ঠিক হবে না। ভাইয়া কখনোই আমাদের সম্পর্ক মেনে নেবে না। পিচ্ছি প্লিজ কেতো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দেবো। মাহাত আরও নানা কথা বলে দৃশ্যকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু সে নিজেই মনকে শান্ত করতে পারল না। সবকিছু এভাবে ম্যানেজ করবে সেটা কিছুতেই মাথায় আসছে না। তাছাড়া তার বাবা সেটা জানলে কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও মাহাদের জানা নেই। তবে যে করেই হোক তাকে সবকিছু ঠিক করতেই হবে, কারণ পিচ্ছিটাকে ছাড়া সে নিজের লাইফ কল্পনাও করতে পারবে না। সে কিছুতেই সুস্থভাবে বাঁচতে পারবে না। মাহাদের কথায় নিজেকে শান্ত করলেও নিজের মনের ভয় দূর করতে পারল না দৃশ্য। সে তার বাবা ভাই সম্পর্কে যথেষ্ট অবগত আছে। তারা যে বিষয়টা খুব সহজে মানবে না সেটা সম্পর্কে দৃশ্য নিশ্চিত। তার ছোট মস্তিষ্ক এতটা চাপ কিছুতেই নিতে পারছে না। এভাবে আরও কিছুদিন তাদের সম্পর্কটা অনিশ্চিতভাবে ভবিষ্যতের দিকে এগুতে লাগলো। তাদের দুজনের মনেই হাজারো চিন্তা ভর করে আছে। তবে সময় নাকি সবকিছু ঠিক করে দেয়, তাই তারা সবকিছু সময়ের উপর ছেড়ে দিল। এভাবেই দিন গড়িয়ে যেতে লাগলো। দেখতে দেখতে দৃশ্যের এইচএসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। মাহাদের অনেক বকা খেয়ে সে পড়ালেখায় মনোযোগী হয়ে উঠেছে। মাহাত তাকে রীতিমতো হুমকি দিয়েছে যদি সে পরীক্ষায় ভালো না করে তাহলে নাকি সে আর রাজশাহীতেই আসবে না। পরীক্ষাগুলোতে প্রতিদিনই ফাহিম তাদের পরীক্ষার হলে পৌঁছে দিত। একইভাবে শেষ পরীক্ষার দিনও ফাহিম তাদের পৌঁছে দিয়ে চলে গেল। দৃশ্য আর নাবিলা গেট দিয়ে ভিতরে ঢুকে কিছু দূর যেতেই নাবিলা বলল সে ওয়াশরুমে যাবে। তাই দৃশ্য স্কুলের মাঠে বটতলায় অপেক্ষা করতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ দৃশ্যের দুচোখে হাত দিয়ে ঢেকে ফেলল। দৃশ্য কিছুটা ভয় পেয়ে গেল। এমন কাজ কে করতে পারে? দৃশ্য বলল, কে? আমার স্পর্শ করে এখনো যেতে পারো না? মানুষটির কণ্ঠ শুনেই দৃশ্যের মুখে কিঞ্চিত হাসি ফুটে উঠল। সে দ্রুত হাত ছাড়িয়ে পেছনে ঘুরে মাহাতকে জড়িয়ে ধরল। কতদিন পর সে এই মানুষটিকে কাছে পেল। দৃশ্যের দুচোখ ভিজে উঠল। মাহাতও দৃশ্যকে বুকে জড়িয়ে দৃশ্যের চুলে পরপর কয়েকটা চুমু এঁকে দিল। এই মেয়েটাকে বুকে জড়িয়ে ভীষণ শান্তি পায় মাহাত। সকল চিন্তা ভুলে দুইজন এক মধুর আলিঙ্গনে ডুবে রইল কিছুক্ষণ। নিরাপত্তা ভেঙে মাহাত বলল, এই পিচ্ছি, তুমি কান্না বন্ধ করবে নাকি আমি চলে যাবো? আমি কি এত দূর থেকে তোমার এই চোখের পানি নাকের পানি দেখতে এসেছি?
দৃশ্য মুচকি হেসে মাহাদের টি শার্টে নাক মুছল। মাহাদ নাক কুচকে বলল, দিলে তোমার টি শার্টটা নষ্ট করে? কি পেয়েছো আমাকে বলো তো? কখনো বমি করে তো কখনো নাকের পানিতে আমার জামাটা নষ্ট করো তুমি। দূর। দৃশ্য আহ্লাদি গলায় বলল, আমার জামাইয়ের শার্ট আমি যখন তখন নষ্ট করব, তাতে তোমার কি? না, আমার কিছু না, যা খুশি করো তুমি। মাহাদ আবার বলল, নির্লজ্জ মেয়ে, ছাড়ো আমাকে। ওইদিকে পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, খেয়াল আছে তোমার? দৃশ্য মাহাদকে ছেড়ে বলল, তুমি কখন রাজশাহী আসো যাও, কিছুই আমাকে জানাও না। আমি তোমার পিচ্চিটাকে সারপ্রাইজ দিতে চাই, তাই বলি না? ভালোভাবে পরীক্ষা দেবে, হ্যাঁ? আর সাবধানে থাকবে। ঠিক আছে। আচ্ছা, যাও। আজ মাহাদকে দেখে দৃশ্যের মনটা আনন্দে ভরে গেছে। তার মনে হচ্ছে আজকের পরীক্ষা সে সবচাইতে ভালো দিয়েছে। মানুষটার উপস্থিতি তাকে একরাশ মিষ্টি অনুভূতি দিয়ে যায়। পরীক্ষা শেষে দৃশ্য যখন অবসর সময় কাটাচ্ছে তখন মাহাদ ভীষণ ব্যস্ত। সে তার লেখাপড়া আর গানের মাঝে ডুবে আছে। তবে দিন শেষে তার প্রিয়তমাকে সময় দিতে ভোলে না। সময় মতো কল দিতে না পারলে দৃশ্য রাগ করে বসে থাকে। আর মাহাতকে অনেক কাঠখড় পুড়িয়ে তার অভিমান ভাঙাতে হয়। সময়গুলো ভালোই কেটে যাচ্ছিল, তবে কোথাও না কোথাও তারা দুজনেই হৃদয়ে সূক্ষ্ম ব্যথা অনুভব করে। ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার ভয় দুজনের মনে গেঁথে রয়েছে। মাথায় হাজারো প্রশ্ন নিয়ে প্রায় অনেক রাত করে বাসায় ফিরল মাহাত। প্রায় অনেকটা সময় দৃশ্যের বাসার সামনে সে বসেছিল। বাসার কলিং বেল বাজাতেই আমরিন দরজা খুলে দিল। আমরিনকে দেখে মাহাত কিছুটা বিরক্তি নিয়ে বলল, কিরে, তুই এত রাত অবধি জেগে আছিস কেন? আমরিন মুচকি হেসে বলল, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি কি রোজ এত লেট করে বাসায় ফেরেন? কারো কাছে কৈফিয়ত দিতে আমি মোটেও পছন্দ করি না। সামনে থেকে সর। মাহাতকে চলে যেতে দেখে আমরিন দ্রুত বলে উঠল, আমি খাবার রেডি করছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। মাহাত এবার প্রচণ্ড বিরক্ত হচ্ছে। এমনিতেই দৃশ্যের বিষয়টা নিয়ে সে ভীষণ চিন্তিত। তাই সে ধমকের সুরে বলল, আমি তোকে বলেছি খাবো, চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে পড়। মাহাত ভাই, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি কি তোকে বলেছি অপেক্ষা করতে? এরপর আর কখনো অপেক্ষা করবি না, বুঝতে পেরেছিস? কথাটা বলেই মাহাত দ্রুত হেঁটে উপরে চলে গেল। আমরিন ভাবছে, আমি তো আপনার জন্য অনেক বছর ধরেই অপেক্ষা করছি, কিন্তু আপনি সেটা বুঝেও না বোঝার ভান করেন। মাহিম সিঁড়ির কাছে দাঁড়িয়ে সবটাই দেখল। তার ভাইয়ের প্রতি আমরিনের কি অনুভূতি কাজ করে সেটা সে বুঝতে পারে, কিন্তু আমরিন ভুল জায়গায় নিজের অনুভূতি ব্যক্ত করছে, সেটা কে বোঝাবে তাকে? তার ভাইয়ের মন মস্তিষ্ক জুড়ে শুধু দৃশ্য নামটাই প্রতিফলিত হয়, সেখানে আমরিন নামটা প্রবেশ করার অধিকার রাখে না। তবু কেন বোকার মতো মেয়েটা মিথ্যা আশায় বসে আছে? আমরিন আর মাহিম সমবয়সী। তাদের সম্পর্কটাও অনেকটা পিটোপিটি ভাই বোনের মতো, সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে। মাহিম অনেক আগেই বুঝেছে আমরিন তার ভাইয়ের প্রতি দুর্বল, কিন্তু ততদিনে মাহাদের সারা হৃদয় জুড়ে অন্য কেউ বসবাস করে। মাহাদের জীবনে কোনো একটা মেয়ে আছে এটা জেনে আমরিন ভীষণ ভেঙে পড়েছিল। অনেকদিন মাহাদের বাড়িতে আসেনি। একদিন রাস্তায় মাহাতকে একটা বাচ্চা মেয়ের সাথে দেখে সে বুঝে নিয়েছিল এটাই মাহাদের দৃশ্য। দৃশ্য নামটা মাহাদের পরিবারের প্রায় সকলেই জানে। আমজাদ রহমান দৃশ্যকে দেখার পর বাড়িতে এসে তার স্ত্রীকে সব জানান। আখি রহমান অবাক হয়ে বলেছিলেন, আমি আগেই বুঝেছি কিছু একটা তো আছে, যার টানে তোমার ছেলে দুদিন পর পর রাজশাহী চলে আসে। তা মেয়েটা দেখতে কেমন? আমজাদ রহমান চায়ের চুমুক দিতে দিতে বললেন, ভীষণ মিষ্টি একটা মেয়ে। আমার ছেলের চয়েস আছে বলতে হবে। তুমি দেখলে বলবে একদম বাচ্চা একটা মেয়ে। আমার ভীষণ পছন্দ হয়েছে। এবার আসুক তোমার ছেলে, বাবাকে মেয়েও দেখিয়ে ফেলেছে, আর আমাকে জানালো পর্যন্ত না। আরে রাগ করো না, মেয়েটা মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। মাহাদ সময় নিতে চাচ্ছে, আস্তে আস্তে সবার সাথে ইন্ট্রোডিউস করাবে। আমার তো এখনই দেখতে ইচ্ছে করছে মেয়েটাকে। আমার মাহাদের সাথে মানাবে তো? তাছাড়া মাহাদের যে রাগ, সেটা কি ওই ছোট্ট মেয়েটা ট্যাকেল করতে পারবে? আমজাদ রহমান মুচকি হেসে বললেন, ছেলের যে অবস্থা দেখলাম, সে তো মেয়েটাকে ছোট বাচ্চার মতো
কেয়ার করে। তোমার ছেলে যে বউ পাগলা হবে তা আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আখি রহমান স্বামীর কথা শুনে হেসে দিলেন আর বললেন, ছেলের কাছ থেকে তোমার কিছু শেখা উচিত। চোখ কুঁচকে আখি রহমানের দিকে তাকিয়ে আমজাদ রহমান বললেন, আমি কি কম বউ পাগলা নাকি? এত কষ্ট হওয়ার পরেও সপ্তাহে 2-3 বার করে কার টানে ফিরে আসি রাজশাহী আমি। আখি রহমান এবার কিছুটা লজ্জা পেলেন। আসলেই এই মানুষটার সাথে জীবন কাটাতে পেরে তিনি ভীষণ ভীষণ খুশি। তিনি সব সময় তার স্বামীর কাছ থেকে যথাযথ সম্মান পেয়েছেন, আর পেয়েছেন সীমাহীন ভালোবাসা। ছেলেটা যে অনেকটা বাবার মতোই হয়েছে তার বুঝতে বাকি রইল না। আখি রহমান প্রসঙ্গ পাল্টে আবার বললেন, তা মেয়েটার বাড়ি কোথায়, বাবার নাম কি? আমি এখনো কিছু জানি না। তোমার ছেলে আসলে পরে ডিটেলস জেনে নিও। মেয়েটাকে দেখে তো ভালো ফ্যামিলিরই মনে হলো। তবে যেটাই হোক, এই মেয়েটাকেই আমি আমার ছেলের বউ হিসাবে দেখতে চাই। মেয়েটা তো দেখা যায় আমার ছেলে আর স্বামী দুজনকেই ভালো মতো পটিয়ে ফেলেছে। দেখা যাক আমাকে পটাতে পারে কিনা। সময় তার নিজস্ব গতিতে চলতে থাকলো। দেখতে দেখতে দেশের এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন চলে আসলো। গতকাল রাতেও মাহাত অনেকক্ষণ বুঝিয়েছে কোনো প্রকার টেনশন না করতে। দৃশ্য ভয়ে ভয়ে মাহাতকে জিজ্ঞেস করেছিল, আমি যদি ফেল করি তবে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? নিশ্চয়ই কোনো ফেলটুস মেয়ের সাথে তুমি থাকবে না। পিচ্ছি, আমি তো তোমার রূপগুণ দেখে তোমার প্রেমে পড়িনি। তোমার প্রতি আমি মন থেকে গভীর একটা টান অনুভব করেছি। তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি সেই যাকে হয়তো মহান আল্লাহ তাআলা আমার জন্য সৃষ্টি করেছে। তাই এসব ফালতু চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। তুমি ফেল করলেও আমার বউ হবে, আর ব্রিলিয়ান্ট রেজাল্ট করলেও আমারই বউ হবে। সো নো চাপ। আমার ভীষণ টেনশন হচ্ছে। চিন্তাগুলো সরিয়ে কয়েকটা ছটফট চুমু খেয়ে ফেলো তো। লজ্জায় দৃশ্যের কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। সে বলল, তুমি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ মিস্টার। অসভ্যতা আমি তো শুরুই করলাম না। এতদিন ছোট ছেলে, তাই তোমার সাথে কোনো অসভ্যতা আমি করিনি। কিন্তু এখন থেকে তুমি এক অসভ্য মাতকে চিনবে। আমি তোমার চুল টেনে ছিঁড়ে ফেলবো। টাক জামাই নিয়ে তুমি যদি হ্যাপি থাকো তাহলে ছিঁড়তে পারো, আমার সমস্যা নেই। রাতে মাহাদের সাথে কথা বলে তার মাথা থেকে টেনশন দূর হলেও সকাল থেকেই সেই টেনশন আবার জেগে বসেছে। দৃশ্যকে চিন্তিত দেখে আনিকা কবির বললেন, পরীক্ষা দেওয়ার আগে টেনশন করতে পারিস না? এখন খাতায় যা লিখেছিস রেজাল্ট তো তাই আসবে, তাই না? শুধু শুধু টেনশন করে নাওয়া খাওয়া বন্ধ করে লাভ আছে? নাবিলা চিন্তিত সুরে বলল, চাচি, তুমি কি এখন আম্মুর মতো কথা বলবা? আমাকে টেনশন করতে দেখে আম্মু তো সকাল থেকেই আমাকে বকাঝকা করে যাচ্ছে। বিরক্ত হয়ে এখানে আসলাম, তুমিও দেখে একই কাজ করছো। তো কি করব? তোদের দুইটোকে তো এখন আমার পিটাতে মন চাচ্ছে। পরীক্ষার আগে তো তোদের আমি বই পড়তে দেখতাম না, এই দৃশ্য সারাদিন ঠেলতে ঠেলতে টেবিলে পাঠানো লাগতো। নাবিলা মনে মনে ভাবল, চাচি, তোমার মেয়ে ভালো রেজাল্ট ঠিকই করবে। বয়ফ্রেন্ডের প্যারা খেয়ে যে সিরিয়াস পড়াশোনা করেছিল শেষ সময়গুলোতে, আমার তো এখন আফসোস হচ্ছে। আমার একটা বয়ফ্রেন্ড থাকতো যে আমাকে হুমকি দিত আর আমিও বাধ্য হয়ে পড়তাম। দুপুরের দিকে তাদের রেজাল্ট বের হলো। দৃশ্য জিপিএ 5 পেয়েছে। নাবিলার মন কিছুটা খারাপ হয়ে আছে জিপিএ 5 না পাওয়াতে। এবার সে মনস্থির করলো একটা প্রেম সে করবেই করবে। দৃশ্য সারা রাত প্রেম করেও কেমন করে জিপিএ 5 পেল সেটাই তো মাথায় আসছে না নাবিলার। তাই সে চিন্তা করলো এবার সে আশরাফের প্রপোজ অ্যাকসেপ্ট করে ফেলবে। ইন্টারে সে ফাটাফাটি রেজাল্ট করতে পারবে। সারাদিনে মাহা তার দৃশ্যকে কল করলো না। দৃশ্য মনে পাহাড় সমান অভিমান জমতে শুরু করলো। মাহাদ একটা খবর নিল না তার রেজাল্টের, তাহলে তখন এত হুমকি কেন দিল? সে বেশ কয়েকবার মাহাদকে কল করলো। মাহাদ ফোন রিসিভ করছে না। দুপুরের মধ্যেই ফাহিম পুরো এলাকায় মিষ্টি বিলিয়ে ফেলছে। তার প্রতি আদরের বোন এত ভালো রেজাল্ট করেছে দেখে সে ভীষণ খুশি। তমাদের বাড়িতে মিষ্টি নিয়ে গেলে তমা দরজা খুলে দিল আর মুচকি হেসে বলল, মিষ্টি হাতে আপনাকে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ ভালো লাগছে ফাহিম ভাই। দেখতে কেমন জামাই জামাই লাগছে, মনে হচ্ছে শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে এসেছেন। ফাহিম এক ধমক দিয়ে বলল,
অসভ্য একটা। যা, আঙ্কেলকে ডাক। যাচ্ছি তো, এত চিল্লানোর কি আছে? মুখ ভেঙচি কেটে তমা তার বাবাকে ডেকে আনলো। দৃশ্যের সকল আত্মীয় স্বজনই তাকে কল করে কংগ্রাচুলেট করেছে, কিন্তু সে যার আশায় বসে আছে সে তো একবারও কংগ্রাচুলেট করলো না। ভীষণ মন খারাপ নিয়ে দৃশ্য বসেছিল। বিকেলের দিকে নাবিলা ফাহিমকে অনেক কষ্টে রাজি করিয়ে দৃশ্যকে নিয়ে বাইরে বেরুলো। মূলত তারা বান্ধবীরা মিলে একটা রেস্টুরেন্টে বসে খাবে। আজকের দিনটাই ফাহিম আর দৃশ্যকে মানা করতে পারল না। রেস্টুরেন্টে বসে আছে দৃশ্য, নাবিলা, মৌ আর সাইমা। মৌ জিপিএ 5 পেয়েছে আর সামিয়া 4.80। নাবিলা কিছুটা মন খারাপ করে বলল, দেখলি সাইমা, এই দুই বান্দরনি সারা দিন প্রেম করে জিপিএ 5 পেয়ে গেল। আর আমরা দুই বলত কী করলাম? এইচএসসি পরীক্ষার আগে আমাদেরও প্রেম শুরু করতে হবে, না হলে সেখানেও জিপিএ 5 মিস। দুই বান্ধবীর কথা শুনে মৌ হেসে কুটি কুটি অবস্থা। দৃশ্যের সেদিকে খুব একটা মন নেই, সে তো মাহাদের চিন্তায় অস্থির। কিছুক্ষণ পর ওয়েটার তাদের সামনে একটা বড় কেক এনে রাখলো। দৃশ্য মন মরা হয়ে কেকের দিকে তাকিয়েই অবাক হয়ে গেল, কারণ সেখানে লেখা, পিচ্চি বউ আর শালিকাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। দৃশ্য কিছুক্ষণ অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। মুহূর্তেই সে পুরো রেস্টুরেন্টে চোখ বোলাতে লাগলো। তার মন বলছে কাঙ্ক্ষিত মানুষটি এখানে কোথাও আছে। চারিপাশে তাকিয়ে কোথাও কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে মন খারাপ করে নিজের পাশে তাকাতেই চমকে উঠল। তার পাশের চেয়ারে মাহাত বসে গালে হাত দিয়ে মুচকি মুচকি হাসছে। মুহূর্তেই দৃশ্য মনে হলো সে কল্পনা করছে, তাই সে সামনে বসা মানুষটির হাতে জোরে চিমটি কাটল। মুহূর্তেই মাহাত জোরে চিৎকার দিয়ে বলল, ইয়া আল্লাহ, আমাকে কি চিমটি দিয়ে তুমি মাংস তুলে নেবে নাকি? খুশিতে দৃশ্য কেঁদেই ফেলল। মাহাত দৃশ্যের মাথাটা পরম আদরে নিচের বুকে নিয়ে সিল্কি চুলে পরপর কয়েকটা চুমু খেয়ে বলল, তোমাকে আর সারপ্রাইজ দেওয়া যাবে না, কারণ যতবারই সারপ্রাইজ দিয়েছি ততবারই তুমি এভাবে কান্না করে দিয়েছো। দৃশ্য নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে দেখল পাশের চেয়ারে জয়, তানিম ও রাফসান বসে আছে। দৃশ্য লজ্জায় মাহাদের থেকে সরে বসল। জয় মৌয়ের হাত ধরে বসে আছে, আর মৌ বারবার চোখ গরম করে জয়ের দিকে তাকাচ্ছে আর হাত ছাড়ানোর চেষ্টা করছে। রাফসান মুচকি হেসে বলল, আরে এখানে তো সব নিব্বা নিবিতে প্রেম চলে, আমি সিঙ্গেল রয়ে গেলাম। তানিম হেসে বলল, আমি তো শালা খালাতো বোনকে পটাই ফেলছি, আর তুমি যে মিয়া চিটাগাঙ্গের রূপসা নামক মেয়ের পিছে ঘুরঘুর করতেছো খবর আমরাও পাই। মাহাত হেসে বলল, শালারা চুপ থাকবি। আমার হবু বউ আর শালিকাদের সামনে কি শুরু করেছিস তোরা? খাবার অর্ডার দিয়ে তারা গল্পে মেতে উঠল। মূলত মাহাত নাবিলাকে বলে দৃশ্যকে আজ বাইরে আনিয়েছে। সে আজ দৃশ্যকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। দৃশ্য বারবার আর চোখে মাহাতকে দেখছে। এই মানুষটা দিন দিন এত আকর্ষণীয় হয়ে উঠছে কেন? আগের ক্লিন শেভ লুক চেঞ্জ করে এখন গালে কিছুটা খোঁচা খোঁচা দাড়ি খেলা করছে। দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে। ভীষণ মন চাইছে একবার মাহাদের দাড়িতে হাত বোলাতে। দৃশ্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাহাত ভ্রু নাচিয়ে কি জিজ্ঞেস করল। দৃশ্য মাথা নাড়িয়ে না জানালো। মাহাত দৃশ্যের দিকে ঝুঁকে তার কানে হিস ফিসিয়ে বলল, আমার পেচ্চিটার অভিমান কি এখন কিছুটা কমেছে? জবাবে দৃশ্য মুচকি হাসল, যার মানে হলো অভিমান সে কখনই গলে পানি হয়ে গেছে। মাহাত নিচু স্বরে আবার বলল, তোমার রেজাল্ট শুনে আমি ভীষণ খুশি হয়েছি পেচ্ছি। এসএসসিতেও ঠিক এমন রেজাল্ট করতে হবে, বুঝতে পেরেছো? দৃশ্য মাথা নেড়ে হ্যাঁ জানালো। জয় মৌয়ের কানে কানে বলছে, মৌ চোখ গরম করে জয়ের দিকে তাকালো। জয় শুকনো ঢোক গিলে মনে মনে ভাবল, প্রপোজ অ্যাকসেপ্ট করলেও জয়কে সারাক্ষণ দৌড়ের উপরে রাখে মৌরি। আর জয় সহজ সরল মৌয়ের ধানি লঙ্কার রূপ দেখে অবাক হয়। তার বেশ কয়েকদিন পর দৃশ্য কলেজে ভর্তি হয়ে যায়।
নিয়মিত চলতে থাকে তার কলেজ লাইফ। মাহাদ মাঝে মাঝে আসে দৃশ্যের সাথে দেখা করতে। যথেষ্ট সতর্কতার সাথে তারা দুইজন দেখা করে। সময়ের সাথে সাথে তাদের সম্পর্কটা আরো গভীর হতে শুরু করে। মাহাদকে ছাড়া দৃশ্য নিজের জীবন কল্পনা করতে পারে না। মানুষটা তার মন মস্তিষ্ককে দখল করে বসে আছে। আজকাল প্রায়ই মাহাদ বিভিন্ন কথায় দৃশ্যকে লজ্জায় ফেলে দেয়। রেগে দৃশ্য কতগুলো বকা শুনিয়ে দেয় মাহাদকে।